সেটা তো আপনাদের সমক্ষে আছে এবং সেটা স্পিকারের এখতিয়ারের বিষয়, সেখানে আমার বক্তব্য রাখার কিছু নেই। আমি তাকে জানিয়েছিলাম যে আমি যখন ডায়মন্ড হারবারে গেছিলাম 12 তারিখে, সেই সময় আমাকে যেভাবে হেনস্থা করা হয়েছিল সেখানে, এবং সেখানে যেভাবে আমাদের মানে উপরে আমি শুধু একা ছিলাম না, আমার সাথে প্রচুর মহিলা কর্মী ছিলেন, তাদেরকে যেভাবে হেনস্থা করা হয়, এবং যেহেতু আমি সাংসদ সেই হিসাবে প্রত্যেক সাংসদের একটি প্রিভিলেজ আছে, সেই প্রিভিলেজ ওখানকার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ছিলেন, অর্থাৎ যাদের হাতে দায়িত্ব ল অ্যান্ড অর্ডার মেনটেন করার, তারা সেটাকে ব্রিচ করেছিলেন। তার কারণ আমি তাদেরকে আগে থেকে মেল মারফত জানিয়ে যে আমি আমার আহত বা আক্রান্ত কর্মীর বাড়িতে দেখা করতে চাই, তার অ্যাড্রেসেই সমস্ত কিছু জানিয়ে গেছিলাম, কিন্তু তারা কোনো রকম ব্যবস্থা নেয়নি। সেই বিষয়টা আমি মাননীয় স্পিকারকে জানিয়েছিলাম এবং মাননীয় স্পিকার তার পরিপ্রেক্ষিতে হোম মিনিস্ট্রিতে চিঠি লিখেছেন। এবার সেই বিষয়টি নিয়ে আমার খুব বেশি বলার জায়গা নেই, আমি চিঠি লিখেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে এই অ্যাকশন হয়েছে, এটুকু আমি বলতে পারবো। আর আজ আমি এই বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে, 12 তারিখ হোক বা 28 তারিখ হোক লেটেস্ট, বা 20 তারিখ হোক, 20 তারিখ তো একটি মানুষের যে মৌলিক অধিকার, আমি আপনার বাড়িতে যাব, একজন মানুষ তিনি ফোনে আমাকে তার বাড়িতে যেতে বলেছেন, তারপরে রাস্তার মাঝে এসে বলছেন চলুন আমি আপনার বাড়িতে, আমার বাড়িতে আপনি চলুন, তারপরেও পুলিশ আমাকে সেখানে যেতে দেয়নি আমাকে, এবং তাই সেই ডাক্তারবাবুকে অ্যারেস্ট করে যথারীতি লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল। এবং গত 28 তারিখে তো আপনারা সবাই দেখেছেন, সম্ভবত আমি বিজেপির প্রথম রাজ্য সভাপতি বা অন্য কোনো রাজনৈতিক দলেরও হতে পারি যিনি গোটা রাত লালবাজারে থাকলেন। তো এই পরিস্থিতিতে এই রাজ্যে আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি যে যেখানেই বিজেপির নেতৃত্ব, বিশেষ করে আমি যাওয়ার চেষ্টা করছি, অন্যান্য নেতৃত্বের ক্ষেত্রেও এরকমই হয়, অন্যরকম কিছু হয় না, সেখানে গেলে পরে আমাদেরকে একটা আটকানোর চেষ্টা হচ্ছে। এবং বিশেষত সেই বিষয়ে আমি মহামান্য আদালতের শরণাপন্ন হয়েছি, কারণ আমার মনে হয়েছে এটা আমার নাগরিক অধিকারের হনন। আমার ভারতীয় সংবিধান অনুসারে যে যে অধিকার পাওয়ার কথা সেই অধিকারের হনন এই রাজ্য সরকার এবং রাজ্য সরকারের প্রশাসন করছে। সেই জন্য আমি মহামান্য আদালতের শরণাপন্ন হয়েছি, যেন সেখান থেকে আমি প্রোটেকশন পাই। দেখুন, পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ পারে না এমন কোনো কিছু নেই, আইনগতভাবে তো অনেক কিছুই পারে না, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ ধর্ষণের তথ্যও লোপাট করে, সারদা লাল ডায়েরিও লোপাট করে। পশ্চিমবঙ্গ পুলিশের এরকম অনেক রেকর্ড আছে, এ তো নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের পুলিশ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুজনের সাথে মিথজীবিতার সম্পর্কে বেঁচে আছে, সেটাই বারবার দেখা যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও রেকর্ড করেছেন যে পুলিশের জন্য বা পুলিশ অফিসারের জন্য ধর্নায় বসেছেন। তো স্বাভাবিকভাবে পুরো বিষয়টা তো দেয়ার নেয়ার মাধ্যমে মিথজীবিতা কাজ করে, তো সেরকম পশ্চিমবঙ্গ পুলিশ ও মুখ্যমন্ত্রীর জন্য এই ধরনের কাজগুলো করে। আরেকটা ঘটনা আজকে শুনেছেন বোধহয়, যে অভিজিৎ খুনে পরেশ পালের বিরুদ্ধে চার্জশিট আনা হয়েছে। শুধু তাই না, দুজন কাউন্সিলর আছে, পুলিশ কর্মী জড়িত রয়েছে। না, এই এতদিন পর সিবিআই আমাদের মানে যে দুঃখ ছিল, বা আমরা যে দুঃখটা আমাদের কর্মীরা মারা যাওয়ার পর আমরা পেয়েছিলাম, এতদিন পর সিবিআইয়ের এই চার্জশিটে এই নাম দেখে আমাদের মনে অন্ততপক্ষে শান্তি এসেছে, যে সিবিআই যেভাবে তদন্তটাকে অনেকটা গুছিয়ে নিয়ে এখন একদম পিন পয়েন্টে যারা এর সাথে যুক্ত, অভিজিৎ সরকার খুনে পরেশ পাল যুক্ত, আমরা প্রথম থেকে বলে এসেছি, অভিজিৎ সরকারের পরিবার বলেছে, কারণ তারা স্থানীয় মানুষ, তারা চেনে কারা মারতে এসেছিল, এবং সেই নৃশংস হত্যাকাণ্ড পিটিয়ে অভিজিৎ সরকারকে মারা হয়, এমনকি তার পোষ্য যে কুকুরগুলো ছিল তাদেরকে পর্যন্ত ছাড়া হয়নি। এই ধরনের নৃশংসতা তালিবানরাও হয়তো দেখায় কিনা আমার সন্দেহ আছে। সেই ধরনের নৃশংসতা এই রাজ্যে আমরা তৃণমূলের কাছ থেকে দেখেছি। সিবিআই এর চার্জশিটে নাম এসেছে, আমরা আশা করব এর বিচার হবে। পরেশ পালের মতো যারা এই ধরনের পোস্টপোল ভায়োলেন্সে গুন্ডামি মস্তানি করেছে, তাদের প্রত্যেকেরই আদালতের সামনে জবাব দিতে হবে। অন্যান্য পলিটিক্যাল কোর্সে যাওয়ার আগে আপনারা যেটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে আজকে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, নতুন রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া চলল, আপনি দায়িত্ব থেকে সরে যাচ্ছেন, নতুন কোনো ব্যক্তি আসছেন, এই পুরো বিষয়টার উপর আপনার একটু কমেন্ট চাই। না দেখুন, এটা বিজেপির চিরন্তন পদ্ধতি। বিজেপি সাংগঠনিক দল নির্দিষ্ট সময়, অর্থাৎ 6 বছর পর পর আমাদের সাংগঠনিক নির্বাচন হয়। তো সাংগঠনিক নির্বাচনে কোনো একজন সভাপতি নতুন নির্বাচিত হয়, এবং আমি বরাবরই বলে এসেছি এটা রিলে রেস, ব্যাটন একজনের হাত থেকে আর একজনের হাতে যায়, তারপরে আর একজনের হাতে যাবে।
এনার পরে আবার আর একজনের হাতে যাবে। কারণ বিজেপিতে কোনো পদ চিরস্থায়ী পদ হয় না, সভাপতির পদ তো অবশ্যই নয়, সেটা চিরস্থায়ী পদ নয়। ভোটাভুটি হলো না, ভোটাভুটি যে হলো না, একজন যে করা হলো, এটা কেন হলো? কি কেন? না একজনই নমিনেশন ফাইল করেছে এখনো পর্যন্ত। তো স্বাভাবিকভাবে একাধিক ফাইল করলে তো ভোটাভুটি হতো, কেউ ফাইল করেননি, ওনাকে সবার মনে হয়েছে হ্যাঁ ইনি আমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি, সেখানে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে কি আনুষ্ঠানিক ঘোষণা করা হবে? না, ঘোষণা কালকে হবে। ঘোষণা করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় পার্টির তরফ থেকে রবিশঙ্কর প্রসাদ মহাশয়কে, প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে সাংসদ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এসে সমস্ত পদ্ধতি খতিয়ে দেখে তারপরে তিনি ঘোষণা করবেন। আপনার এই সভাপতি যতদিন আপনি ছিলেন তার মধ্যে সবচেয়ে কঠিন সময় আপনি কোনটা ফেস করেছেন? দেখুন, রাজনীতিতে সহজ সময় বলে কিছু হয় না, সবসময়ই কঠিন হয়। এবং যেহেতু আমার সময়ে লোকসভা নির্বাচন হয়েছে লাস্ট, সেটা অবশ্যই কঠিন সময় ছিল লোকসভা নির্বাচনে। কারণ 21-এ আমাদের যে পোস্টপোল ভায়োলেন্সের ধাক্কাটা পেয়েছিলাম, যার কথা এতদিন পর চার্জশিটে উঠে আসছে, সেই ধাক্কা সামলে নিয়ে সেখান থেকে পার্টিকে টেনে আনা বা বের করে আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে বিজেপি কোথায় গিয়ে থামবে। কেউ বলছিল 5টা সিট পাবে, কেউ বলছিল 6টা সিট পাবে। আমাদের দলের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন ছিল যে আমরা কতগুলো সিট পাবো শেষ পর্যন্ত। তো তারপরে পার্টি একটা জায়গায় দাঁড়িয়েছে, পার্টির একটা 38% মতো ভোট এখন আমরা ধরে রাখতে পেরেছি, 2,30,00,000 কাছাকাছি। আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে আমরা জয়ের জায়গায় যাব এবং এখানে সরকার গঠন করব। দলের মধ্যে একটা পুরনো নতুন দ্বন্দ্ব, বিভিন্ন নামে কেউ কোনো এই ধরনের পরিস্থিতি কি আপনাকে খুব অসহায় মনে হয়েছে সভাপতি হিসাবে? না, আমার সেটা মনে হয়নি। তার কারণ হচ্ছে এটা বিজেপিতে বহুদিন থেকে, বিজেপি যখন 6% ভোট ছিল তখনও রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে বিজেপি কার্যালয়ের সামনে মারামারি আমরা পশ্চিমবঙ্গে দেখেছি। অস্বাভাবিক কিছু নয়। এমনকি হরিপদ ভারতীর মতো ব্যক্তির বিরুদ্ধেও নাকি পোস্টার পড়েছে, যারা পুরনো বিজেপির লোক আছে তারা বলেন। তো বিজেপির কর্মীরা একটু আবেগপ্রবণ হয়, তো সেই আবেগ নিয়ে অনেক কিছু করে। কারণ এরকম আবেগপ্রবণ কর্মী অন্য রাজনৈতিক দলে পাওয়া যায় না। তৃণমূল একটি সভা থেকে বিরিয়ানি দেওয়া বন্ধ করে দিক, দেখবেন লোক হবে না। বিজেপিতে খেতে পায় না, অনেক সময় বাসের ভাড়াটাও পায় না, তাও তারা চলে আসে। এটা হচ্ছে বিজেপির ইমোশন আছে, তো ইমোশনের জন্য অনেক সময় এরকম করে ফেলে। এটাকে আমি কোনো সময় সেইভাবে গুরুত্ব দিইনি, কারণ আমার দলেরই কর্মী তারা। কিন্তু আপনাকে সভাপতি আমলে আপনাকে না জানিয়ে কেউ কোনো কর্মসূচি ঘোষণা করছে, সেইটা আপনার কাছে কি? দেখুন, আমি চেষ্টা করেছি যে সবসময় যে ভারতীয় জনতা পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সেক্ষেত্রে অনেকে ছোটখাটো এই ধরনের কাজ করলেও করতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না কেউ করেছে কিনা, তো সেটাকে আমি খুব একটা ধর্তব্যের মধ্যে আনিনি। 2026 নির্বাচন 2026 দলকে আপনি কোন খানটায় ছেড়ে চলে যাচ্ছেন, মানে কোন জায়গায় দলের এখন অবস্থা? না, আমি তো বললাম ঐক্যবদ্ধতার ক্ষেত্রে 38% ভোট আমাদের আছে। দল আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ। আমাদের আস্তে আস্তে দলের মধ্যে টেকনোলজির ব্যবহার করে দলের যে তথ্য, সেই তথ্যটাকে যতটা পিউরিফাই করা যায়, আপনাদের সামনে আগেও আমি শেয়ার করেছি, বুথে কত লোক আছে তার রিয়ালিস্টিক ভিউ আনা, এই বিষয়গুলো এখন আসছে। নতুন সভাপতি সেখান থেকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। না, মনোনয়ন একটিই জমা পড়েছে। কেউ চাইতে পারে মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে, আমার জানা নেই, কিন্তু চাইলে পরে তো তাকে আগে 10 জন তার সপক্ষে সই করতে হবে তার ফর্মে। একটি ফর্মও যদি তিনি সাবমিট করেন, যদি 2 বা 3টে ফর্ম সাবমিট করেন তাহলে তো 30 জন, 3টে হলে 30 জন লাগবে। তো কেউ যদি সমর্থকই জোগাড় করতে না পারে তাহলে তো ওটা ফর্ম সাবমিশন হয়েছে বলে গণ্য হবে না। রিজেক্ট না, সাবমিশনই হয়নি। সে আমার জানা নেই উনি চেয়েছিলেন কিনা, যার কথা বলছেন। দলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে সমস্ত বৈধভাবে গৃহীত মনোনয়ন একটি। হ্যাঁ, বৈধভাবে গৃহীত মনোনয়ন একটি, অর্থাৎ একটি মনোনয়নের সাথে 10 জন সেকেন্ডার তাকে লাগবে, তো 10 জনের সই লাগবে আপনার। আপনার সভাপতি হিসাবে কঠিন সময়গুলো আপনি বললেন, নির্দিষ্ট কোনো ভালো সময় আছে এই সময়টা মনে রাখতে চান সভাপতি হিসাবে? সবসময়ই ভালো। অবভিয়াসলি যখন এত লড়াইয়ের পর আমি যখন নিজে জিতে দ্বিতীয়বার ফিরেছিলাম, আমার মনে হয়েছে ওই সময়টা আমার জন্য খুব সিগনিফিক্যান্ট সময় ছিল। কারণ প্রথমবার জেতা রাজনীতিতে খুব সহজ, রাজনীতির পণ্ডিত ব্যক্তিরা বলেন।
দ্বিতীয়বার জেতা একটা বিরাট বড় ব্যাপার থাকে। আর বিশেষ করে আমি যার বিরুদ্ধে দাঁড়িয়ে জিতেছি তাকে উত্তরবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মহিরুও বলা হয় তাকে, এবং সে ক্যাবিনেট মিনিস্টার, তার উপর সে ক্যাবিনেট মিনিস্টার, প্রশাসন তার হাতে, তাকে হারিয়ে ফিরে আসা 30% মুসলিম ভোটাররা সিট থেকে, ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। অনেকেই ভেবেছিলেন হেরে যাব, কিন্তু শেষ পর্যন্ত হাসিটা আমি এসেছি। কিন্তু মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন যেমন, তখন যেরকম মন্ত্রী হিসাবে, কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে। দেখুন, মন্ত্রী হিসাবে শপথ নেওয়াটা আমার মনে হয় খুব একটা বিষয় নেই, কারণ মন্ত্রী পদ চিরস্থায়ী নয়, সভাপতির পদও চিরস্থায়ী নয়। সেজন্য এই পদগুলো মন্ত্রী আছে, থাকবে না, যাবে, বেশিও হতে পারে, বড়ও হতে পারে। তো সেই জন্য বাড়লো কমলো, পেলাম না পেলাম, ওটা খুব একটা ধর্তব্যের মধ্যে আসে না। কিন্তু এই রাজনীতিক ময়দানে ভোটে লড়ে জেতা, তার মানে একটা অন্যরকম, যে 5 বছর আপনি তো ওই জায়গাটায় আছেন, 5 বছর মানুষ আপনাকে ওখানে নির্বাচিত করেছে ওই জায়গার জনপ্রতিনিধি হিসেবে, সেটা আপনার জন্য 5 বছরের জন্য স্থায়ী জিনিস। আপনি যেদিনকারে সভাপতি হয়েছিলেন 20 সেপ্টেম্বর 2021, তখন কলকাতা কর্পোরেশনের নির্বাচনের প্রচার চলছে। আজকে যখন ছাড়লেন, আজকে আগামী বছর বিধানসভা নির্বাচন, আপনি আপনার গোটা টেনিয়রে একটা বিধানসভা নির্বাচন পেলেন না, আক্ষেপ রইল? না, আক্ষেপের কোনো জায়গা নেই। পার্টি যে যখন দায়িত্ব দেয়, আমি বিশেষ করে যেহেতু পুরনো সংগঠন থেকে আসা লোক, তো স্বাভাবিকভাবে যখন যে দায়িত্ব থাকবে সেই দায়িত্ব পালন করব। তো এখন এই দায়িত্ব ছিল, আমি দায়িত্ব পালন করলাম। বাট দিস ইজ নট, আমি বিলিভ করি সবসময় জীবনে, দিস ইজ নট দ্য এন্ডিং, দিস ইজ অনলি দ্য বিগিনিং। সুকান্তদা, শ্রমিক ভট্টাচার্য আজকে বিকেলের পরে মনোনয়ন জমা দিলেন, কিন্তু রাজ্যের শাসক দল এর মধ্যে শ্রমিক ভট্টাচার্যের পুরানো বেশ কিছু দুর্নীতির অভিযোগ, আর্থিক বিভিন্ন তার সম্পর্কে অপপ্রচার শুরু করে দিয়েছে। এটাকে কিভাবে আপনারা দেখছেন? না, তৃণমূল ভয় পাচ্ছে, তার মানে বিজেপি নিশ্চয়ই ভালো ক্যান্ডিডেটকে সভাপতি করেছে, সেজন্য তৃণমূল ভয় পাচ্ছে বলে এই ধরনের অপপ্রচার করছে। দেখুন, তৃণমূল তো আমাদের বিরুদ্ধে ভালো কিছু প্রচার করবে না, তৃণমূলের কাছ থেকে আমরা ওটা আশাও করি না। তো স্বাভাবিকভাবে তৃণমূল আমাদের সভাপতির বিরুদ্ধে, নবনির্বাচিত সভাপতি যখন উনি হবেন, তাকে ছেড়ে কথা বলবে এরকম তো বিষয় নয়। যখন আমিও হয়েছিলাম, আমাকেও ছেড়ে কথা বলেনি, বিভিন্নভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে, পারেনি, সেটা আলাদা বিষয়। তো স্বাভাবিকভাবে চেষ্টা তো করবেই তারা। একটি ভিডিওতে দেখা যাচ্ছে মনোজিৎ মিশ্র, কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত, তৃণমূল বিধায়ক অশোক দেবকে জেঠু বলে সম্বোধন করছেন প্রকাশ্য মঞ্চে। সেই জেঠু সম্বোধনে অশোক দেবের কোনো আপত্তি নেই। দেখুন, অশোক দেবের হাত আছে না কোন দেবের হাত আছে না কোন দেবীর হাত আছে আমাদের জানা নেই, কিন্তু হাত তো একটা মাথায় আছে, না হলে এতখানি শক্তিশালী কেউ একটি কলেজের মধ্যে হয়ে উঠতে পারে না। এবং এটা হয়তো আপনাদের মিডিয়ার কাছে ধর্ষণের ঘটনা হিসেবে এসেছে, এছাড়াও বিভিন্ন মিডিয়া দেখিয়েছে কিভাবে বিভিন্ন ছাত্রীদের সাথে এই ছেলেটি এই ধরনের অপকর্ম এর আগেও করেছে। হয়তো সেই ভিডিওটা দেখে মনে হবে যে না, এটা যা হচ্ছে উইথ কনসেনসাস হচ্ছে, কিন্তু আমি বলছি কলেজে কলেজে এই ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা, যেখানে ছাত্রীদেরকে, বিশেষ করে নতুন ছাত্রীদেরকে বাধ্য করা হয় যে কোনো কিছুর বিনিময়ে তাদেরকে এই ধরনের কম্প্রোমাইজ করার জন্য। 2018 সালে এই মনোজিতের বিরুদ্ধে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়। হুমকির অভিযোগ ছিল এবং সঙ্গে আরো একাধিক সমস্যার অভিযোগ ছিল। 6টা এফআইআর এর হদিশ মিলেছে, সিপির কাছে দেওয়া চিঠির হদিশ মিলল। কলকাতা পুলিশ কি অবস্থা? কলকাতা পুলিশ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া এক বিন্দুও নড়ে না। তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার যেটা আন্দাজ বা আমার যেটা মনে হয়, যে চিঠিটা নিয়ে নিশ্চয়ই সিপি আলোচনা করেছিলেন, মুখ্যমন্ত্রী মানা করে দিয়েছিলেন, যেহেতু তার দলের সম্পদ, তৃণমূল কংগ্রেসের তো এটা সম্পদ, অনুব্রত মণ্ডল, পুলিশের মা বোনকে খিস্তি দেওয়া ভদ্রলোক বলা উচিত কিনা সেটা আপনারা বিবেচনা করবেন, কি সে তো দলের সম্পদ, বীর পার্থ চট্টোপাধ্যায় দলের সম্পদ, বীর, এই ধরনের প্রচুর আছে। আমি নিশ্চয়ই মনে আছে যে একজনকে নিয়ে আমি এতগুলো দলিল নিয়ে তার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছিলাম 8 মাস আগে। 8 মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধীরাজ ঘোষ, শিলিগুড়ির বিখ্যাত ল্যান্ড মাফিয়া বলা হয় তাকে, যে স্ট্রিঙ্গারের কাজ করে এখন আমি 45খানা দলিল নিয়ে এসেছিলাম, মাসে 3,000-4,000 টাকা মাইনে ছিল যার, সে তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা পশ্চিমবঙ্গের। আপনি পুলিশের কথা বলছেন, বীরভূমে কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম বোমা কি করে বাঁধতে হবে সেই ভিডিও শেখাচ্ছেন, অস্ত্র নিয়ে তাকে পাহারা দিচ্ছেন বেশ কয়েকজন। না, তৃণমূল কংগ্রেস তো এইভাবে ভোটে জেতে,
তৃণমূল কংগ্রেস এদের বোমা বাঁধানোতে ব্যবহার করে, হিন্দু বাড়ি লুট করতে, হিন্দু মহিলাদেরকে শ্লীলতাহানি থেকে শুরু করে অনেক কিছু করতে এদেরকে ব্যবহার করে, এই সমস্ত শক্তিদেরকে। এই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে পুষে রাখে, এদের পুলিশ অ্যারেস্ট করবে না, এনআইএর কাছে তুলে দেবে না, এবং এদেরই মধ্যে একটা অংশ আবার রেডিকালাইজেশনের ফলে ভারত বিরোধী কাজকর্ম করে, এবং তারা প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের শেল্টার পায়। তো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এরা হচ্ছে দুষ্টু ছেলে। এই দুষ্টু ছেলের দুষ্টুমি হয়তো আপনারা একটু ভিডিওতে দেখেছেন। দাদা, আজকে যে রাজ্য সভাপতি যে পুরো প্রসেসটা, সেটা আমরা দেখলাম দুটো পূর্ববর্তী রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তথাগত রায় উপস্থিত ছিলেন। মানে তারা হয়তো আসতে পারেননি, খোঁজ নিয়ে দেখব। সেটা হলো যে ল কলেজ যেটা বলছে পঠন পাঠন প্রক্রিয়া চালু থাকার কথা, পরিচালন সমিতি কিভাবে সিদ্ধান্ত নিয়েছে আমাকে খোঁজ নিতে হবে। আশা করছি ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক চলে ফিরে আসবে, বলছেন ব্রাত্য বলে। দেখুন ব্রাত্যবাবু কি বলছেন এই ল কলেজ সম্পর্কে, যে তার পঠন পাঠন কেন বন্ধ হয়েছে, কিভাবে হয়েছে, সেটা উনি খোঁজ নিয়ে দেখবেন। কিন্তু উনি তো কলেজগুলোর পঠন পাঠন মোটামুটি লাঠি তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে ভর্তি বন্ধ আছে, ওবিসি রিজার্ভেশন বিতর্ক নিয়ে। সেই বিতর্কটা এই সরকার তৈরি করেছে। ওবিসিদেরকে রিজার্ভেশন দেওয়ার নাম করে মুসলিম রিজার্ভেশন চালু করার জন্য যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তার জন্য তো অ্যাডমিশন বন্ধ হয়েছিল। তারপরে কলেজগুলোতে গতবার পশ্চিমবঙ্গের কলকাতা এবং তৎসংলগ্ন বিভিন্ন বিখ্যাত কলেজ, যাতে আগে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার জন্য লম্বা লম্বা লাইন পড়তো, সেই সমস্ত কলেজগুলোতে সিট ফাঁকা ছিল গতবার। জিওগ্রাফি অনার্স, ম্যাথ অনার্স, ইকোনমিক্স অনার্সের অবস্থা ততই বছর, বহু কলেজে একজন করে ছাত্র পাওয়া গেছিল। এবারও দেখবেন কলেজে ভর্তি শেষ হলে আপনারা তথ্যটা খুঁজে দেখুন, দেখবেন ক্রমাগত পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ ছিল সরকারি কলেজের শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের ইন্টারেস্ট কমছে, আকর্ষণ কমছে দিন দিন, এবং বেসরকারি জায়গায় ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে। আউট অফ স্টেট মাইগ্রেশন হচ্ছে ভালো ছাত্রছাত্রীদের, অন্য জায়গায় গিয়ে পড়ার জন্য। কেন্দ্রীয় সরকারি সংস্থাতে যারা চান্স পাচ্ছে তারা সেখানে যাচ্ছে, আর যারা পাচ্ছেন না তারা প্রাইভেট জায়গায় গিয়ে ভর্তি হচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে বেরোনোর একটা কিন্তু দেখা যাচ্ছে টেন্ডেন্সি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে, যাদেরই আর্থিক সামর্থ্য আছে। হয়ে গেছে সিলেবাস কমপ্লিট। আপনি তিনটে বড় নির্বাচন ফেস করেছেন সভাপতি হিসেবে, একটা পঞ্চায়েত ইলেকশন, তার আগে প্রথমে সভাপতি ওই পৌরসভার নির্বাচন, এবং এবার লোকসভা নির্বাচন। এই তিনটে বড় নির্বাচনের মধ্যে কোনটায় সবচেয়ে ভালো ফল আপনার নেতৃত্ব হয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, ভালো ফল তো কম্পারেটিভ, আমার মনে হয় কম্প্যারিজন যদি করতে হয় দুটো এক ধরনের ফলের মধ্যে, এক ধরনের নির্বাচনের মধ্যে ফলের কম্প্যারিজন করা ভালো। সেদিক থেকে দেখতে গেলে আমরা পঞ্চায়েতে এগিয়ে আছি, 11,000 পঞ্চায়েত মেম্বার পেয়েছিলাম আমরা, সেদিক থেকে এগিয়ে গেছি। লোকসভাতে তো আমাদের সিট কমে গেছে, তো 19-এর সাথে যদি কম্পেয়ার করি সেই তুলনায় আমরা পিছিয়ে গেছি। আমার বিশ্বাস আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 26-এ সরকার গঠন করবে, এইখান থেকে ঘুরে দাঁড়িয়ে।